তো ভিয়েতনামের আগের পর্বে আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম হ্যানয় সিটি, সাথে বিখ্যাত ট্রেন আর হ্যালং বেতে ক্রুজে নাইট স্টে করার এক্সপিরিয়েন্স। আর আজ আপনাদেরকে নিয়ে যাব এমন এক শহরে যেখানে আছে বিশাল আকৃতির এক ড্রাগন, আর সেই ড্রাগনের মুখ থেকে বেরোয় আগুন। আর শুধু তাই নয়, সেই আগুন নেভানোর জন্য সেই ড্রাগনের মুখ থেকে বেরোয় আবার জল। তো চলুন আজ হ্যানয় ছেড়ে বেরিয়ে পড়ি দানাংয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম হ্যালং বে। আজকে আমাদের হ্যালং বের সেকেন্ড ডে, আর এখন এই মুহূর্তে ইন্ডিয়ান টাইম বলছে 6টা আর ভিয়েতনামি টাইম হলো 6:30। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমাদের ক্রুজের থেকে অনেক দূরে। আমাদের যে ত্রুমতাম কেভের জন্য যে আজকে জার্নিটা ছিল সেটা স্টার্ট হয়ে গেছে। সকালবেলায় যে অ্যাক্টিভিটিটা হয় মানে ক্রুজের মধ্যে ইয়োগা সেশন সকাল 6টা থেকে। অ্যাকচুয়ালি কালকে রাতে এতটাই লেট নাইট আমাদের শোয়া হয়ে গেছে যে আমি 6টার মধ্যে উঠতে পারিনি। মানে আমি কিন্তু 6টা বলতে ভিয়েতনামি টাইম বলছি, ইন্ডিয়ান টাইমে কিন্তু ভোর 4:30। হয়তো কালকে আমি শুয়েছি ইন্ডিয়ান টাইমে রাত 1টা-1:30টার সময়। তো 4:30টার সময় ওঠাটা আমার পক্ষে পসিবল হয়নি। আচানক দেখলাম যে রুমের মধ্যে যে স্পিকারটা রয়েছে সেই স্পিকারটা বেজে উঠেছে। স্পিকারে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমরা 15 মিনিটের মধ্যে ত্রুমতাম ভিলেজের জন্য রওনা দেবো। তো স্পিকারের আওয়াজটাতে এক ঝটকায় ঘুমটা ভেঙে গেল। ভাবলাম যে 15 মিনিটের মধ্যে রেডি হতে হবে। তড়িঘড়ি করে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে কিন্তু আমরা হ্যালং বেতে এখানে কেভে ভিজিট করব। অলরেডি আমরা আমাদের ক্রুজ থেকে 5 মিনিটে বোটে করে চলে এসেছি। কালকে কিন্তু এই এরিয়াতে এসে আমাদের বোট সরকারের কাছে পারমিট জমা দিয়ে দেন আমাদেরকে কিন্তু স্টে করেছে এই হ্যালং বেতে আমাদের ক্রুজটা। আর এখান থেকে এসে আমরা ব্রেকফাস্ট করে দেন আমাদের রুমে চেক আউট করে আমরা বেরিয়ে যাব হলো হ্যানয়ের জন্য। আজকে আমাদের হ্যানয় থেকে ফ্লাইট রয়েছে দানাংয়ের 5:15, 5:45 ছিল। 1 ঘন্টা দানাং যেতে সময় লাগবে। আজকে আমরা রাতে কিন্তু দানাংয়ে স্টে করব। তো এখন এগিয়ে যাচ্ছিল ত্রুমতাম কেভের দিকে। তো সামনে গিয়ে আমাদেরকে আবার একটা বাসে উঠতে হবে। সেই বাসে করে আমাদের কিন্তু নিয়ে যাবে ত্রুমতাম ভিলেজে, যেখানে আমাদের 30 মিনিটস আমাদের ওখানে ঘোরার জন্য সময় দেবে। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছে। ত্রুমতাম কেভের এন্ট্রান্স গেট থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এই যে সোজা এখানে যে স্টেয়ারকেসটা দেখছো, এটা দিয়ে কিন্তু ওপরে আমাদেরকে যেতে হবে। সকাল সকাল খালি পেটে এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে যা কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি নিজেই বুঝতে পারছি। এখনও কিছু সিঁড়ি বাকি রয়েছে, তারপরে গিয়ে কেভের এন্ট্রান্সটা। সোজা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারপরে গিয়ে স্টার্ট হচ্ছে কেভের এন্ট্রান্স। আর চারিপাশের ভিউটা ঠিক এই টাইপের। এটা ত্রুমতাম কেভ অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাডবা আইল্যান্ড, যেটা কিনা ভিয়েতনামের সবচেয়ে বড় আইল্যান্ড, যেখানে মানে 45,000 পিপল থাকে। আর টোটাল এরিয়াটা হলো 300 স্কোয়ার কিলোমিটার এরিয়া। আর একটা জিনিস বলে দিই, ক্যাট মানে হলো লট অফ, বা মানে মিনস ওমেন্স, মানে লট অফ ওমেন্স যেহেতু ওই বিচটাতে থাকে সেই জন্য ওটাকে বলা হয় ক্যাট বা। আর একটা আছে ছেলেদের জন্য ক্যাটমম, মানে সেটা ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজে ক্যাটমমটাকে বলা হয় লট অফ মেন। ওই জন্য ওই আইল্যান্ডটাকে ক্যাটমম আইল্যান্ড বলা হয়। সবচেয়ে বড় আইল্যান্ড হলো ক্যাটবা আইল্যান্ড অল ওভার দ্য ভিয়েতনাম। আর এখানে কোনো মানে ব্রিজ নেই। মেন এরিয়া থেকে আইল্যান্ডে যাওয়ার জন্য কোনো ব্রিজ বা কিছু নেই, শুধু 2 ওয়ে কমিউনিকেশন রয়েছে। একটা হলো তুমি তো বোটে করে যেতে পারবে, আর একটা আছে হিল থেকে রোপ। যদি রোপে করে যাও সেই জন্য তোমাকে 45 মিনিটস বা 1 ঘন্টা আগে কিন্তু রিচ হতে হবে। আর সামনে যে কটা সিঁড়ি রয়েছে একটু কষ্ট করে উঠি, কেভের ভেতরটা ঢুকে একটু দেখি, আর সাথে তোমাদেরকেও দেখাই। এটা কিন্তু জাস্ট কেভের এন্ট্রান্সটা। এখান থেকে একটা ভয়াবহ সিনারিও ক্রিয়েট হয়ে গেছে। জানি না ভেতরে গেলে কি আরো দেখতে পাবো। দেখ, এখানে একটা জিনিস বাঁচো আছে, অন্তত কেভের ভেতরে লাইট লাগানো আছে। এই লাইটগুলো যদি লাগানো না থাকতো তাহলে কিন্তু কিচ্ছু বোঝা যেত না। এই যে উপরে এগুলো দেখছো, এগুলো কিন্তু রীতিমতো মাথায় বাড়ি লাগার মতন। মাথা নিচু করে তারপরে ঢুকতে হচ্ছে।
আর এই ওপরটা দেখো, এই যে জায়গাগুলো দেখছো এখান থেকে কিন্তু এক ফোঁটা করে জল পড়ছে। এই সাইডটা থেকে সবাই নামছে রীতিমতো। এখানটা কিন্তু আমাদের যে ট্রাভেল গাইডটা রয়েছে সে ধরে নামাচ্ছে, এই যে। আর তার ঠিক অপোজিট সাইডে ডান দিক থেকে এন্ট্রান্সটা দেখো, এতটাই হাইট শট যে বসে বসে আমাদেরকে কেভের মধ্যে ঢুকতে হচ্ছে। বাপরে, কেভের কিন্তু এই জার্নিটা একটা আলাদা লেভেলের ভাইব ক্রিয়েট করছে, সাথে এই মাথা নিচু করে কাত হয়ে ঢুকতে হচ্ছে, এটাও কিন্তু একটা আলাদা লেভেলের মানে এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো কেভের মধ্যে এখানে একটা জল ধরার জায়গা বানানো রয়েছে, যেখানে কিনা প্রিভিয়াস আগেকার দিনের মানুষরা এখানে জল কালেক্ট করতো। এই যে ওপর থেকে যে জলটা ড্রপ হয়ে পড়ছে সেখানে এখানে কালেক্ট করতো, আর এই জলটা কিন্তু অ্যাজ এ ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে এইখানের মানুষজন যারা কেভের মধ্যে থাকতো তারা ইউজ করতো। তো আমি তো এটাই যতসম্ভব মনে হয় সারপ্রাইজিং কেভ, আমি যতটা জানি। আর সিরিয়াসলি বলছি, সারপ্রাইজিং কেভ এই কারণে বলা হয়, যারা এটা আবিষ্কার করেছিল তারা নাকি এটা আবিষ্কার করার টাইমে ভেতরে ঢুকে এতটাই সারপ্রাইজ হয়েছিল, তো এটা যার জন্য নাম রেখেছে সারপ্রাইজিং কেভ মোস্ট প্রবাবলি। কারণ আমি শিওর না যে এটা সারপ্রাইজিং কেভ কিনা। তো ট্রুমতাম কেভ সারপ্রাইজিং কেভ এটা যদি 100% কনফার্ম জানো তাহলে আমাকে কিন্তু একবার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি এটা সারপ্রাইজিং কেভ নাও হয়ে থাকে, অন্য কেভ যদি সারপ্রাইজিং কেভ হয়, বাট আমি কিন্তু এই কেভে ঢোকার পরে পুরো সারপ্রাইজ হয়ে গেছি। কারণ এই কেভটা এতটাই সুন্দর, এতটাই ন্যাচারালভাবে তৈরি, আর এখনও কিন্তু ওয়াটার ড্রপ হয়ে যে লাইমস্টোনের নিচে যেগুলো পোর্শন ঝুলছে সেগুলো কিন্তু এখনও তৈরি হচ্ছে। হয়তো 3-4 বছর, 5 বছর, 8-10 বছর ওগুলো আরও বেড়ে নিচের দিকে চলে যাবে। তো এই কেভটা 300 মিটার্স এই লাইমস্টোন পাহাড়ের মধ্যে। আর এই কেভটা যখন আমেরিকান ওয়ার হয়েছিল তখন কিন্তু এখানকার মানুষজন নিজেকে সেফ রাখার জন্য এই কেভের মধ্যেই থাকতো। ইভেন তোমাদেরকে দেখালাম যে জল ধরে রাখার জায়গাটা, ওইগুলো কিন্তু বানানো নিজেদেরকে বাঁচানোর জন্য, এই সমস্ত কেভগুলো খুঁজে বার করা নিজেদের বাঁচানোর জন্য। তো কেভে আমাদের 30 মিনিটসের জার্নি ছিল, তো এই কেভের জার্নিটা খুব ভালো ছিল। আমরা আবার কেভ থেকে রিটার্ন এসে আমরা আবার উঠে পড়েছি। এখান থেকে কিন্তু আমাদেরকে নিয়ে চলে যাবে মেরিন ড্রাইভের ওখানে। ওখান থেকে আবার বোটে করে আমাদেরকে নামিয়ে দেবে হলো আমাদের আজকে মঞ্চেরি ক্রুজে। আর ওখান থেকে কিন্তু আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে দেন রুমে চেক আউট করে আবার লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে যাব হ্যানয়ের জন্য। আমরা কিন্তু রিটার্ন ট্রিপের জন্য আবার লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আর এখান থেকে কিন্তু আমাদের সব তারা কিন্তু আমাদেরকে বাই বাই জানিয়ে দিল, বিদায় জানিয়ে দিল। আর আমরা এখান থেকে আবার 30 মিনিটসের জার্নি করে চলে যাব আমাদের মেন বাসে। আমার পেছনে যে ক্রুজটা রয়েছে, ছোট্ট বোটটা রয়েছে, এটা কিন্তু মঞ্চেরি ক্রুজের ডে ট্রিপের জন্য এরা ইউজ করে থাকে। যদি কেউ নাইট স্টে না করতে চায়, যদি মনে করে যে শুধুমাত্র সে এই হ্যালং বেতে ডে ট্রিপ করবে, মঞ্চেরির তার জন্য কিন্তু উপযুক্ত। নিয়ে যাবে, পুরো ডে ট্রিপ করাবে, ব্রেকফাস্ট থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, মানে যেটা কিনা একদম ডিনার ওদেরকে, মানে ডিনারই সন্ধ্যে 7টা 7:30টার সময় ওরা ডিনার প্রোভাইড করে দেয়। কমপ্লিট করিয়ে কিন্তু আবার রিটার্ন নিয়ে চলে আসবে। তো আমাদেরকে কিন্তু মঞ্চেরি ক্রুজের যে ছোটো বোটটা ছিল সেটা করে নামিয়ে দিয়ে চলে গেছে এই ওয়েটিং এরিয়াতে। এখানে কিন্তু এবার সবাই ওয়েট করে গাড়ি আসা অবধি, কিন্তু আমাদের গাড়ি যেহেতু চলে এসছে, পেছন দিকে রয়েছে, আমাদের ড্রাইভার আগে চলে এসছে, তো আমাদের আর ওয়েট করতে হয়নি। আমাদেরকে লাগেজ তুলে দিয়েছে বোট থেকে এই ওপর দিকটা, আমরা লাগেজটা নিয়ে নিয়েছি। এবার আমরা বাসে করে চলে যাব টুয়ার্ডস হ্যানয় এয়ারপোর্ট। আর এই যে বিল্ডিংগুলো দেখছো তুয়ানচাও মেরিনার মধ্যে, এই বিল্ডিংগুলো কিন্তু তৈরি হচ্ছে আপকামিং ডেজের জন্য। এখানে এসেও কিন্তু নাইট স্টে করা যাবে। প্রচুর এই রিসর্ট তৈরি হচ্ছে, এই দিক থেকে শুরু করে এই দিকে অবধি প্রচুর রিসর্ট তৈরি হচ্ছে। আর এই যে রিসর্টটা রয়েছে পুরোটাই কিন্তু একটা অ্যারোর যে শেপটা হয় সেই শেপে বানাচ্ছে। তো আমরা এখন হ্যানয়ের এয়ারপোর্ট যাওয়ার পথে একটা ফুড মার্টের কাছে দাঁড়িয়েছি, সেটার নাম আমাকে দেখে বলতে হবে, ত্রাম দিক ভু 52 হাই দুয়ং। এই কোম্পানির যে ফুড মার্টটা বা শপিং মলটা আছে, এটা কিন্তু এই হ্যালং বে টু হ্যানয় বা হ্যানয় টু হ্যালং বের রাস্তাতে অনেক কটা রয়েছে। আর বিভৎস বড় ফুড কোর্ট, বিভৎস বড় শপিং মল, গ্রাউন্ড ফ্লোরই কিন্তু অনেক বড়। জাস্ট এরিয়াটা দেখো।
আর সেম কিন্তু রয়েছে হলো ওই পারে, এরকম পরপর অনেক কটা আছে রাস্তার এপারে ওপারে 1-2 কিলোমিটার ডিস্টেন্সের গ্যাপে। তো এই ফুড কোর্টে কিছু ভিয়েতনামি ফুডের মানে তোমাদেরকে ডিটেলস আমি দেখাই যে এদের এখানে ফুডগুলো কী টাইপের বা কী টাইপের প্যাকিং করে বিক্রি করে। দেখো এই থেকে এখানে ফিশ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, রান্না করা অলরেডি। ফিশগুলো এখানে ওই মাটির ভাঁড়েতে ঢাকনা দিয়ে পুরো সিল প্যাক অবস্থায় বিক্রি করছে। নেক্সট ফুড দেখাই না, এখানে এই আমগুলো কেটে গ্লাসে করে বিক্রি করছে। আমাদের ওখানে কিন্তু প্যাকেট বিক্রি হয়, বাট এখানে গ্লাসে বিক্রি হচ্ছে। এটা সসেস, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিফ সস আছে আই হোপ। লাস্ট টাইম আমাকে এটাই বলেছিল, কিন্তু এটা জানি না এটা বিফ আছে কি চিকেন আছে, আমি ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজ করে বুঝতে পারছি না। আর এখানে দেখো এটা লেখা রয়েছে থোপ হাট সিন্স 1987, এরকম বড় বড় সাইজের, জানি না কি আছে জানি না, হয়তো বয়েলড মোমো হবে হয়তো এর মধ্যে 4-5টা, এখন নতুন বেরিয়েছে এর ভেতরে 4-5টা করে মোমো থাকে, হয়তো সেটাই হতে পারে। আর এই কিছু ফুড রয়েছে যেগুলো কিনা এরকম কলা পাতার মধ্যে মুড়ে বিক্রি হচ্ছে। ওয়াং নিভে, খুব ডিফিকাল্ট এই ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজে মানে স্পেলিং করাটা। আর এটা এখানকার টি শপ, এখানে কিন্তু অলরেডি বানানো রয়েছে টি, রাইট? আর এইটা হলো চা পাতাটা Free. ওকে, ফ্রি ফর টেস্টিং পারপাস। Okay. ওকে Good for here. Okay, তো tea. Some tea. Okay. তো এটা ফ্রি পারপাস, টেস্টিং পারপাস চা দিল Where are খেতে। you from? আই এম ফ্রম ইন্ডিয়া। India, sir. ওকে, এন্ড ইউ ফ্রম হিয়ার? Vietnam. ভিয়েতনাম। তো চা দিয়েছে, খেয়ে একবার টেস্ট করে দেখি। ইটস গুড রিয়েলি। চাটা একদম মুখে নেওয়ার পরে লিকার লাগলো না, পুরো একটা সিপ দিয়ে যখন আমি পুরোটা খেয়ে নিলাম তখন গিয়ে আমি এটার যে মিষ্টি, হালকা মিষ্টির ফ্লেভার বা লিকারটা আমি বুঝতে পারলাম। রিয়েলি সত্যি খুব ভালো, মানে ভিয়েতনামের চায়ের ফ্লেভারটাই পুরোপুরি আলাদা। সো ফাইনালি আফটার 3 hours অফ জার্নি উই হ্যাভ রিচড অ্যাট দানাং এয়ারপোর্ট। দানাং এয়ারপোর্টের বাইরে রয়েছি, আর এয়ারপোর্টের অপোজিটে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। আমি এত বড় ওয়াচ টাওয়ার লাইফে ফার্স্ট টাইম দেখছি। আর সবচেয়ে বড় ব্যাপার, ওয়াচ টাওয়ারের ওপরে রয়েছে একটা ডোম। তোমাদেরকে জাস্ট একবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এখান থেকে যে সোজা ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই ওয়াচ টাওয়ারটার উপরে কিন্তু একটা ডোম রয়েছে। সাধারণত এয়ারপোর্টের যে ওয়াচ টাওয়ারগুলো হয় এত বড় হয় না কিন্তু, বা এয়ারপোর্টের পাশে এত উঁচু কিন্তু টাওয়ার বানাতে দেয় না আমি যতটা জানি। ইভেন আমাদের কলকাতা এয়ারপোর্টের পাশে তো দেয় না, মানে 5তলা বাড়ির ওপরে পারমিশন দেয় না। কিন্তু এই যে ওয়াচ টাওয়ারটা দেখছো, এটার হাইট আমার আইডিয়া অনুযায়ী প্রায় 25 থেকে 30 তলা তো হবেই। হ্যাঁ, উপরে লাইট লাগানো আছে ঠিকই, কিন্তু এত উঁচু হয়তো এখানকার সরকার পারমিশন দেয়। কিন্তু ওয়াচ টাওয়ারটা ভালো লাগছে দেখে। তার থেকে বেশি ভালো লাগছে ওয়াচ টাওয়ারের উপরে অত বড় একটা ডোম রয়েছে। আর ভিয়েতনামের কিন্তু বোর্ডিংয়ের টাইম হলো 2 ঘন্টা আগে তোমাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, কিন্তু আপনাদের আর 1 ঘন্টা মতন বাকি। 5:20 ফ্লাইট, আর এখন হিসাব মতো বাজছে 4:15। তো এই 1 ঘন্টার মধ্যে আমাদেরকে চেকিং বোর্ডিং করিয়ে দেন আমরা চলে যাবো আজকে এখান থেকে দানাংয়ের টাইম 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 10-15 মিনিট ফ্লাইটে লাগে। দানাংয়ে আজকে আমাদের নাইট স্টে, দেন বাকি কালকে ঘুরবো। তো তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই, হ্যানয়ের এয়ারপোর্টটা এতটাই ছোট, সিকিউরিটি চেকিং করাটাই কিন্তু হাতে সময় নিয়ে আসবে। দেখো এইখানে পুরো সাপের মতন 2টো বেন্ড নিয়ে এইদিকে একটা সিকিউরিটি চেকিং আছে, সেম অ্যাজ এই সাইডেও 2-3টে পিলার আছে সিকিউরিটি চেকিংয়ের জন্য, কিন্তু বিবর্ষ সময় লাগছে। আর আমাদের সাথে হয়ে গেছে একটা কাণ্ড। তো এই সিকিউরিটি চেকিংটা আগে আমি করিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি হয়েছেটা কি আমাদের সাথে। আমাদের চেকিং প্রসেসে কিন্তু লাইন প্রচুর ছিল, কিন্তু লাইন থাকা সত্ত্বেও চেকিং কিন্তু আমাদের খুব স্মুথলি হয়ে গেছিলো। কারণ এখানের যে চেকিং প্রসেসটা দেখলাম, যখন কলকাতা থেকে আমরা হ্যানয়ের জন্য ফ্লাইটে উঠেছিলাম, তখন কিন্তু আমার যে এই ব্যাকপ্যাকটা রয়েছে এখান থেকে সব কিছু বার করে দিয়েছিলো, কিচ্ছু আমি রাখতে পারিনি। কিন্তু ভিয়েতনামের ফ্লাইটে ওরকম কোনো কিছু নেই। কিছু মেন অ্যাক্সেসরিজ যেগুলো আছে, ধরুন ল্যাপটপ, ফোন, বেল্ট, ঘড়ি, এইগুলো বাদ দিয়ে ব্যাগের মধ্যে যদি কিছু থাকে সেটা বার করতে হবে। কিন্তু আমাকে ইন্ডিয়ান এয়ারপোর্টে কিন্তু সব বার করেছিল, পুরো ব্যাগ খালি করেছিল। কিন্তু যে প্রবলেমটা হয়েছে মেন, আমাদের আজকে তোমাদেরকে যে মামাটাকে দেখালাম, সেই মামাটা ক্রুজের মধ্যে ক্রুজের লকারে, রুমের লকারে পাসপোর্ট রেখেছিল। মানে মামা, মামি আর মামার
ছেলে বউ 4 জন। যখন আমরা এয়ারপোর্টে এসেছি চেকিং পয়েন্টের আগে যখন আমরা বোর্ডিং পাস নিচ্ছিলাম তখন হঠাৎ মমিকদার মনে পড়ে যে পাসপোর্ট ক্রুজে ফেলে এসছে। এবার পাসপোর্ট ছাড়া কিন্তু আমাদেরকে অ্যালাউ করছিল না। আমরা ভেবেছিলাম যে জেরক্স কপি দেখিয়ে যদি অ্যালাউ করে, কিন্তু আমাদেরকে অ্যালাউ করেনি, যার জন্য 13 জন থেকে আমাদের 9 জনের মাত্র এখানে বোর্ডিং হয়েছে, বোর্ডিং পাস পেয়েছি। বাকি ওরা 4 জন এখানে এয়ারপোর্টেই আছে, বাইরে আছে। তো আমাদের যে ট্রিপের যার থেকে আমরা বুক করেছি তার সাথে কথা বললাম, ও দুটো অপশান প্রোভাইড করলো, এক হলো বাই ট্রেন আর বাই রুট। কারণ ফ্লাইটে কিন্তু টিকিট নেই, আর ফ্লাইটের কালকের টিকিট আই হোপ রয়েছে, সেটা পার হেড 16,000 টাকা করে। আর বাই রুটের যেটা খরচা হ্যানয় টু দানাং সেটার 36,000 বাই রুট, আর একটা 7,500 একটা কিছু চার্জেস নেবে। তো প্রায় অলমোস্ট 44-45 হাজার টাকা পড়ে যাচ্ছে 4 জনের। আর ট্রেনের তো টিকিট নেই, ট্রেন পুরো ফুল। তো এই ব্যাপারগুলো যখন তোমরা ভিয়েতনামে আসবে এই বা যে কোনো কান্ট্রিতে যাবে, যখন পাসপোর্ট নিয়ে ট্রাভেল করবে তখন কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখবে। কারণ পাসপোর্ট যদি একবার হারিয়ে যায় বা কোনো জায়গায় ফেলে আসো তাহলে কিন্তু চাপ হয়ে যাবে, তোমাকে অ্যালাউ করবে না। আর শুধু পাসপোর্ট না, পাসপোর্টের সাথে যত ডলার ছিল ডলারগুলো কিন্তু ওই লকারেই ফেলে দিয়ে এসছে। সব কিছু তো হলো, এখানে এসে খাওয়া দাওয়া হলো। আমি মাফিন নিয়েছিলাম, একটা মিল্কশেক নিয়েছিলাম এই পেছনের যে টেস্ট অফ এশিয়া রেস্টুরেন্টটা রয়েছে এখান থেকে। কিন্তু খেতে খেতে আমাদের আবার হঠাৎ আর একটা ইনসিডেন্ট মনে পড়লো, যে পেছনে পিসি আর পিসামশাই বসে রয়েছে, এদের যে চেক ইন লাগেজটা রয়েছে সেই ট্রলিটার কথা হঠাৎ মনে পড়লো, যে ট্রলিটা কোথায়। সেই ট্রলিটা আমরা আবার চেকিংয়ের ওখানে ফেলে রেখে এসেছিলাম। তো ভাগ্যিস আমরা ট্রলিটা পেয়ে গেছি। ওখানে গেলাম, ওরা লস্ট অ্যান্ড ফাউন্ডের একটা রেজিস্টার করলো, মেনটেন করলো, টিকিট দেখলো, পাসপোর্ট দেখলো, আমাদের সব কিছু দিয়ে দিল। তো এই সমস্ত ইনসিডেন্টগুলো কিন্তু এয়ারপোর্টে বা যেখানেই ট্রাভেল করে এগুলো মাথায় রেখো, যাতে এই ভুলভাল কারণে কিন্তু অনেক সময় ডিলে হয়ে যায়। যেমন আমাদের 4 জন আজকে আসতে পারছে না, কালকের যে আমাদের দানাংয়ের প্ল্যানগুলো ছিল ওগুলোকে ডিলে করে পরশু দিন করা হয়েছে। আর পরশু দিনের প্ল্যানটাকে কালকে করে দেওয়া হয়েছে, কারণ আমাদের দানাংয়ে কালকে বানা হিলসে যাওয়ার কথা ছিল, মানে হ্যান্ডস অফ গড যেটাকে বলা হয়। তো ওগুলোকে পরশু দিন করে দিয়েছি। এবার সবাই একটু টেন্স রয়েছে, ওরা যতক্ষণ না দানাং এসে পৌঁছাচ্ছে। তো দানাংয়ে বাই রুট ওদের আসতে সময় লাগে প্রায় 12 থেকে 13 ঘন্টা। মানে আজকে যদি সন্ধ্যে 6টার মধ্যে স্টার্টও করে, দানাং পৌঁছাতে সময় লেগে যাবে কালকে সকাল 6টা 6:30। তো দেখা যাক ওরা কখন আসে, সেটার জন্য সবাই কিন্তু একটু টেন্স রয়েছে। আমাদের বোর্ডিং পাসের টাইম হলো 5:50, আর বোর্ডিং পাসের ঠিক 15 মিনিট আগে ওরা আমাদেরকে অ্যালাউ করবে ফ্লাইটে ওঠার জন্য। ফ্লাইট অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এখনও গেট খোলেনি। গেট খুললে আমরা এগিয়ে যাব। ভিয়েতনামের এয়ারলাইন্সে, এই ব্যাম্বু এয়ারলাইন্সের একটা জিনিস খুব খারাপ লাগলো। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট ছিল 4:45-এ, সেটা কালকেই আমাদেরকে ইনফর্ম করে দেওয়া গেছে আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে। সেটা হয়ে গেছে হলো 5:20-তে। বাট এখন আমাদের বোর্ডিং পাস দিয়েছে 5:50, আর ডিপারচার টাইম বলছে যে আমাদের 6:20-তে ফ্লাইট ছাড়বে। মানে এতক্ষণ প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা বেশি আমাদের ফ্লাইট আজকে ডিলে রয়েছে। তো সিরিয়াসলি এরকম এয়ারলাইন্সের সার্ভিস আমি এর আগে কোনোদিনও দেখিনি, ঠিক আছে। আর ভেতরে গিয়ে এবার কী সার্ভিস পাবো জানি না। এখান থেকে আমাদের দানাংয়ের ডিস্টেন্স লাগবে হলো 1 ঘন্টা। আর দানাংয়ে আমাদের হোটেল যেটা রয়েছে সেটা হলো ক্যানভাস হোটেল, ঠিক আছে। 6 কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমার কাছে অ্যাড্রেসটা নেই, দানাং ক্যানভাস হোটেল আছে, আমি গুগল ম্যাপে মেরেছি দানাং ক্যানভাস হোটেল। এয়ারপোর্ট থেকে 6 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে যে আমাদের টাইম লাগবে 1 ঘন্টা 11 মিনিট। এবার এয়ারপোর্টে নাবি আমাদের তো কেউ না কেউ রিসিভ করতে আসবে, কারণ আমাদের যেহেতু ট্রাভেল এজেন্সি থেকে বুক করা। এবার কতটা ডিস্টেন্স, কতক্ষণ টাইম লাগবে, সব ডিটেলস আমি তোমাদেরকে দানাংয়ে নেবে জানাচ্ছি। এই যে ফ্লাইটটা ব্যাম্বু এয়ারলাইন্সের ফ্লাইট কিন্তু 2x2, মানে আমার এখানে দুটো সিট রয়েছে, এই সাইডে দুটো সিট রয়েছে। আর এখানে ফ্লাইটে একটা জিনিস দেখলাম, মানে ABCDEF, মানে এখানে কিন্তু বি সিট আর ই সিট নেই, মানে আলফা বিটা চার্লি, তার মধ্যে বিটাটা নেই। আর CDEF, মানে এখানে শুধু এফ আর ডি রয়েছে, ই মানে একোটা নেই, মানে বিটা আর একো এই দুটো সিট গায়েব। শুধু আলফা আর চার্লি রয়েছে, আর ফক্সট্রট আর ডেল্টা, মানে বি গায়েব, CDEF ই গায়েব। ফ্লাইটটা খুবই ছোট্ট একদম।
ভিয়েতনামের যে এয়ারপোর্টটা সেটার নাম কিন্তু ক্যাং হ্যাং হং কুয়াক্তে দানাং। ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজে এটাই দানাংয়ের এয়ারপোর্টের নাম। আর আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাসে উঠে পড়েছি, তো আমাদের হোটেলের দিকে যাচ্ছি, ক্যানভাস হোটেল। তবে দানাং কিন্তু হ্যানয়ের থেকে অনেক বড় সিটি, অনেক উন্নত সিটি, কারণ এখানকার বিল্ডিং, এখানকার রাস্তাঘাট যেইভাবে সাজানো, শপিং মল সব, মানে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমার আইডিয়া অনুযায়ী দানাং হলো 5th লার্জেস্ট সিটি। আর সাথে এখানকার যে সিগনালে মানুষ বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের কিন্তু হেলমেটগুলো পুরো ইউনিক। মানে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত হেলমেট ইউজ হয় তার হাফ সাইজের হেলমেট এরা ইউজ করে। মানে এই টাইপের টুপি আমরা নর্মালি রোদের জন্য ইউজ করে থাকি। সবার মাথায় হেলমেটগুলো সব হাফ হেলমেট। আর সিগন্যালে বাইকের সংখ্যা দেখো। আর সামনে রয়েছে হলো দানাংয়ের ড্রাগন ব্রিজ। জানি না ক্যামেরাতে কতটা আসছে, অ্যাকচুয়ালি আমি পেছন দিকে বসে রয়েছি। এই ড্রাগন ব্রিজটা দিয়ে কিন্তু উইকেন্ডে মুখ থেকে আগুন বেরোয়। সো ফাইনালি পৌঁছে গেছি দানাংয়ের হোটেলে, আমাদের ক্যানভাস হোটেলে। অ্যাকচুয়ালি আমি এর আগে যে বলেছিলাম 6 কিলোমিটার 1 ঘন্টা 11 মিনিট লাগছে, আমি ম্যাপে ভুলবশত ওটা গাড়ির জায়গায় আমি ওয়াকিং ডিস্টেন্স সিলেক্ট করে ফেলেছিলাম, তো যার জন্য এই প্রবলেমটা হয়েছিল। 1 ঘন্টা 11 মিনিট দেখিয়েছে। তবে এই রাস্তাতে ট্রাফিক ছিল। আর আমাদের হোটেলটা কিন্তু খুব সুন্দর, জাস্ট বাইরে থেকে তোমাদের একবার দেখিয়ে দিই। আর আমি প্রথমে যেরকমটা বলেছিলাম, সবাই কিন্তু এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সব বিল্ডিংগুলো সরু সরু বানায়, কারণ ফ্রন্টের দিকে এদেরকে ট্যাক্স প্রোভাইড করতে হয়। দেখো এই বিল্ডিংটার পাশে এরকম সরু একটা বিল্ডিং ডায়মন্ড সি, তার পাশে রয়েছে হলো প্যারিস দিল্লি, তার পাশেও রয়েছে হলো মোনারিক হোটেল। তো এখানে যে পরপর হোটেলগুলো রয়েছে সব কিন্তু এরকম সরু মানে স্ট্রাকচারে তৈরি। এইটা কিন্তু এন্ট্রান্সটা হোটেলের। আর রিসেপশন এরিয়া, রিসেপশনে ঢুকেই এই সাইডে একটা ছোট্ট বার রয়েছে, বারের স্টল বসানো আছে। আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, বারেরই বসার জায়গা। আর তার অপোজিটের এই সাইডে বাঁ দিকে ঢুকে এখানে রয়েছে রিসেপশন। আর এখানে একটা আর্টিফিশিয়াল ট্রি রাখা রয়েছে বড় পটের ওপরে। রিসেপশন এরিয়া, ওয়েটিং এরিয়া, তার পাশে কিন্তু একটা খুব সুন্দর শিপ রাখা রয়েছে। ওপরে ঝাড়বাতিটাও খুব ভালো লাগছে। আমাদের লাগেজগুলো এখানে সব ওরা ট্রলিতে তুলছে, তুলে এখান থেকে আমাদেরকে রুম প্রোভাইড করে দেবে। তো আমরা রিসেপশনে গিয়ে জাস্ট চেকিং করে লাগেজগুলো হ্যান্ড ওভার করে দিয়ে এই ট্যাক্সিটা বুক করে কিন্তু বেরিয়ে গেছি ড্রাগনটা দেখতে। রাত 9টা অবধি ড্রাগনের মুখ থেকে আগুন আর জল বেরোয়। আর এখন বাজছে ভিয়েতনাম টাইমে 8:50, মানে আমাদের কাছে 10 মিনিট টাইম আছে। যদি 10 মিনিটের মধ্যে এখান থেকে পৌঁছাতে পারি আমাদের ক্যানভাস হোটেল থেকে ড্রাগন ব্রিজে, তাহলে দেখতে পারবো। আর যদি টাইমের মধ্যে পৌঁছাতে না পারি তাহলে কপালটাই খারাপ। সকাল থেকে কিছু না কিছু প্রবলেম আমাদের সাথে হয়েই যাচ্ছে। তো লাস্ট একটা আমরা কি বলবো, মানে চান্স নিয়েছি, যা হবে দেখা যাবে। বেরিয়ে গেছি, ভাগ্য ভালো থাকলে আমিও দেখতে পাবো, সাথে তোমরাও দেখতে পাবে। কেমন লাগছে? দারুণ লাগছে। এতদিন না, 3 দিন পর মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি ফরেন ট্রিপে এসেছি। এত লাইটস, এত সুন্দর সুন্দর বিল্ডিং, সিরিয়াসলি মনে হচ্ছে এতদিন পরে মনে হচ্ছে অ্যাকচুয়াল ফরেন ট্রিপে এসেছি। হ্যানয় খারাপ আমি তা বলবো না, হ্যানয় ইটস টু গুড। বাট যেহেতু ওটা ওল্ড কোয়ার্টারে আমরা ছিলাম, সব কিছু একটু পুরোনো দিনের আর্কিটেকচার ছিল। তবে হিস্টোরিক্যাল প্লেস আমার খুব ভালো লাগে। কিন্তু এখানে এসে অ্যাকচুয়াল ফরেন ট্রিপের যে ভাইবটা সেটা কিন্তু দানাংয়ে এসেই পাচ্ছি। আর পুরো ব্রিজ কিন্তু বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এই ড্রাগনের মুখ থেকে আগুন বেরোবে। দেখো আমার পাশে যে সিগন্যাল রয়েছে এখানে কিন্তু সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আর পেছনে এখানে কিন্তু পুলিশ দিয়ে পুরো রোড ক্লোজ করে দিয়েছে। যেমনটা বলেছিলাম যে আগুনের পরে জল বেরোবে, এতক্ষণ আগুন বার করলো, এখন কিন্তু ড্রাগনের মুখ থেকে জল বেরোচ্ছে। তো
ড্রাগনের মুখ থেকে আগুন বেরোনো সাথে জল বেরোনো কিন্তু মারাত্মক লাগলো। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি হলো নাইট মার্কেটের দিকে, যেটা কিনা স্যাটারডে সানডে বসে। তো কেমন লাগলো মাম্মা ড্রাগন শটটা? লাস্ট 2 দিন ধরে হিলিয়াম বেলুনগুলো কিনেছে, আর দুবারই গিয়ে ওর হিলিয়াম বেলুন আকাশে উড়ে চলে গেছে। আর আজকে এখানে দেখেছে, এখন ওকে বেলুন না কিনে দিলে ও আমার কোল থেকে নামবে না। তো আমি যে নাইট মার্কেটটার কথা বললাম, আমার পেছনেই রয়েছিল নাইট মার্কেট, বাট একটা ভুল ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। আমি জানতাম এটা শুধু স্যাটারডে সানডে বসে, কিন্তু না, এটা এভরি ডে বসে। আর রাত 11টা 12টার মধ্যে কিন্তু এই নাইট মার্কেটটা ক্লোজ হয়ে যায়। তো আমরা আজকে আর যাবো না, যেহেতু রিসেপশন আমরা ব্যাগ রেখেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। এখন রুমে গিয়ে আমরা আমাদের ব্যাগ লাগেজ যা আছে সব কিছু গুছিয়ে নেবো, ফ্রেশ হবো, দেন আমরা ডিনারের জন্য বেরিয়ে যাব। তো ভিয়েতনামি টাইমে এখন বাজে রাত 1টা, আর ইন্ডিয়ান টাইমে এখন সময় হলো রাত 11:30। তো অনেক কষ্টে অনেক দোকান খুঁজে আমাদের ডিনার কমপ্লিট করেছি। যা পেয়েছি এই রাতে স্যান্ডউইচ, চিকেন ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাইজ, এই সমস্ত খেয়ে, বয়েলড কর্ন, এই সমস্ত খেয়েই পেটটাকে ভরিয়েছি। খালি পেটে তো শোয়ার অভ্যাস নেই, আর বিভৎস খিদে পেয়েছিল সেই সকালবেলা ব্রেকফাস্টের টাইমে লাঞ্চ করে আজকে আমরা বেরিয়েছি। তো খিদেতে রীতিমতন পেটেও যেমন জ্বালা করছিল, মাথাও ব্যথা করছিল। তো যাই হোক, তোমরা যদি এই দানাংয়ে আসো তাহলে কিন্তু, বিশেষ করে মানে দানাং বলে না, ভিয়েতনামে যদি আসো, এই ডিনারের ব্যাপারটা নিয়ে কিন্তু খুব একটু পাংচুয়াল থেকো। আর ওদের টাইম নিয়ে কিন্তু ওরা খুব পাংচুয়াল, টাইমের মধ্যে কিন্তু ওদের সব কিছু কমপ্লিট করে, সব কিছু ওরা বন্ধ করে দেয়। তো আজকের আমি ভিডিওটা এখান থেকেই ক্লোজ করছি। সারাদিনের জার্নিটা আজকে আমাদের অসাধারণ ছিল। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কমেন্ট বক্সে জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে লাইক শেয়ার করতেও ভুলো না। আর কালকে তোমাদের নতুন প্লেসে নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সো গুড বাই ফ্রম দানাং।